সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আজকের অনলাইন ক্লাসে। আমরা আজকে পড়ব এইচএসসি আইসিটি, আমাদের ইন্টারমিডিয়েটের আইসিটি নিয়ে পড়ালেখা করব এবং সেখানে তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব, যে চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই চ্যাপ্টার থেকে আমরা সাধারণত জানি যে দুটো কোয়েশ্চেন হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের আজকে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব, সংখ্যা পদ্ধতির বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো আলোচ্য বিষয়গুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিচ্ছি। আমরা সংখ্যা পদ্ধতির কিছু ইতিহাস সম্পর্কে জানব, আমরা কিছু প্রকারভেদ সম্পর্কে জানব সংখ্যা পদ্ধতির। সে প্রকারভেদগুলোর মধ্যে পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে, তাদের সম্পর্কে ডিটেলস একটু আমরা জানব। দেন আমরা বিট, বাইট, ক্যারেক্টার এগুলো সম্পর্কে আমরা কিছুটা আইডিয়া নেব। তাহলে আমরা প্রথম যে টপিকসটা পড়ব সেটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি জিনিসটা কি আমি এখানে একটু বলে রাখি। সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। আগের যুগে কিভাবে সংখ্যা নিয়ে কাজ করা হতো সেটা আমরা একটু দেখছি। আগে যখন মানুষ গণনা করার প্রয়োজনীয়তা অনুভব করছে, তখন তারা কি করতো, দেয়ালের মধ্যে এভাবে দাগ টেনে টেনে কাউন্ট করতো। মনে করো যে কেউ একজন 5টা গরুকে নিয়ে কাউন্ট করতে চাচ্ছে, তাহলে সে দেয়ালের মধ্যে এভাবে 5টা দাগ দিয়ে কাউন্ট করতো। আবার কিছু কিছু সময় ছিল যে কিছু নুড়ি পাথরকে এক জায়গায় জড়ো করে, এরকম নুড়ি পাথরকে এক জায়গায় জড়ো করে তারা কি করতো, কাউন্ট করতো আগের যুগে। কিন্তু সময়ের পরিবর্তনে এই যে সংখ্যা পদ্ধতিগুলো ছিল সেগুলোকে আরেকটু ডেভেলপ করা হয়েছে। মানে এগুলোকে নিয়ে যখন দেখা যাচ্ছে যে বড় বড় সংখ্যাগুলো প্রকাশ করা পসিবল হচ্ছিল না, তখন তারা কি করছে, এই সংখ্যা পদ্ধতিকে আরেকটু উন্নত করছে। এবং সেই সংখ্যা পদ্ধতি প্রথম যেটা পৃথিবীতে আসে সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 3400 সালে। খেয়াল রাখতে হবে যে খ্রিস্টপূর্ব 3400 সালে প্রথম যে সংখ্যা পদ্ধতিটা পৃথিবীতে আসে সেটার নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স। প্রথম যে সংখ্যা পদ্ধতিতে পৃথিবীতে আবর্তন হয় সেটার নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স, এবং এটা খ্রিস্টপূর্ব 3400, দ্যাট মিনস যীশু খ্রিস্টের জন্মের আরও 3400 বছর আগে প্রথম সংখ্যা পদ্ধতি প্রবর্তন করা হয়। এখন বর্তমানে চলে 2021 সাল, তার মানে 5421 বছর আগে হায়ারোগ্লিফিক্স নামে প্রথম কি আসছে, সংখ্যা পদ্ধতিটা আসছে। এবং এটা একটা গ্রিক শব্দ হতে আসে, এবং গ্রিক শব্দটার নাম হচ্ছে হায়ারোগ্লিফোস। হায়ারোগ্লিফোস থেকেই কিন্তু হায়ারোগ্লিফিক্স ওয়ার্ডটা আসছে, এবং এই হায়ারোগ্লিফিক্সটা হচ্ছে একটা গ্রিক শব্দ। খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে একটা গ্রিক শব্দ। আমরা এখানে অনেকগুলো এমসিকিউ পাচ্ছি, এগুলো অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ, আবার বিভিন্ন তোমাদের টার্ম পরীক্ষাগুলো বা তোমাদের যে এইচএসসি পরীক্ষাটা হবে সেখানের জন্য ইম্পর্টেন্ট আছে এমসিকিউর জন্য। যে হায়ারোগ্লিফোস, এটা একটা হচ্ছে গ্রিক শব্দ, এখান থেকে হায়ারোগ্লিফিক্সটা আসছিল। এবং এটা দেখতে কীরকম ছিল, এটা এরকম ছিল যে আচ্ছা আমি একটু আলাদা করে বুঝাই, যে এটাকে আমরা 1 বলতাম হায়ারোগ্লিফিক্সের মধ্যে, এই চিহ্নটাকে আমরা বলতাম 2, এই চিহ্নটাকে আমরা বলতাম 3। মানে হায়ারোগ্লিফিক্সের মধ্যে এই চিহ্নটাকে 1 বলা হয়, 2 বলা হয়, 3 বলা হয়। যখন তোমার আরেকটা চিহ্ন দিব তখন এটাকে বলা হয়তো 4, এভাবে যখন আরেকটা দিতাম তখন এটাকে বলা হয়তো 5। এটা হচ্ছে হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। কিন্তু এটা দিয়েও বড় বড় সংখ্যাগুলো প্রকাশ করা পসিবল হচ্ছে না। এবং হায়ারোগ্লিফিক্স, এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে হায়ারোগ্লিফিক্স নিয়ে। এটা ছিল একটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ছোট সংখ্যার জন্য, আর বড় সংখ্যার জন্য তারা করতো 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। মানে হায়ারোগ্লিফিক্সটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিও ছিল, আবার 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতিও ছিল। মানে হায়ারোগ্লিফিক্স হচ্ছে 2টা ভিত্তিতে কাজ করে, একটা 10 ভিত্তিক আর একটা হচ্ছে 60 ভিত্তিক। ছোট সংখ্যাগুলোর জন্য 10 এবং বড় সংখ্যাগুলোর জন্য হচ্ছে 60। তাহলে এটা ছিল প্রথম সংখ্যা পদ্ধতি যেটা পৃথিবীতে এটা প্রথম প্রচলন হয়। কেমন, এটা খ্রিস্টপূর্ব 3400 সালে। এখন এই যে আমরা হায়ারোগ্লিফিক্সটা পাচ্ছি, এটা দিয়ে বড় বড় সংখ্যাগুলোকে প্রকাশ করা পসিবল হচ্ছিল না, তখন এটাকে আরেকটু ডেভেলপ করা হয়েছে। মানে এই সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করতে করতে তারা আরেকটা সংখ্যা পদ্ধতি প্রচলন করে, আমরা সেটা নিয়ে একটু জানব। আমরা যাচ্ছি যে পরবর্তী সংখ্যা পদ্ধতিতে, সেই সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে ম্যান। এই যে ম্যান সংখ্যা পদ্ধতিটা সেটা কীরকম ছিল দেখতে, এটা
এরকম একটা কাজলের মতো ফোঁটা থাকলে সেটাকে বলা হয়তো 1, যখন দুইটা থাকতো তখন এটাকে বলা হয়তো 2, এটাকে বলা হয়তো 3, এটাকে বলা হয়তো 4, কিন্তু 5 হচ্ছে একটা রেখা। দেন এটার উপরে যখন আমরা একটা আবার ফোঁটা দিব তখন এটাকে বলা হয়তো 6, তো এটার উপরে যখন দুইটা দিব তখন এটাকে বলা হয়তো 7, যখন আমরা দুইটা টান দেখতেছি এটার মানে হচ্ছে 10। তার মানে বড় সংখ্যাগুলোকে একটু ভালো করে প্রকাশ করা পসিবল হচ্ছিল এই ম্যান সংখ্যা পদ্ধতি দিয়ে, ঠিক আছে। তো এই ম্যান সংখ্যা পদ্ধতির পাশাপাশি এটা কিন্তু আসছিল কত সালে, এটাও আবার ইম্পর্টেন্ট, এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 3000 সালে প্রথম সংখ্যা পদ্ধতিটা আসে হচ্ছে ম্যান। এবং এই খ্রিস্টপূর্ব 3000 সালে আরও একটা সংখ্যা পদ্ধতি আসছে যেটা আমরা এখন পর্যন্ত ইউজ করি, সেটা নাম হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি। আমরা তো সবাই জানি রোমানে এটাকে 1 বলা হয়, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলছি 2, এটাকে আমরা বলছি 3, দেন এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। তো আমরা জানি এই রোমান সংখ্যা পদ্ধতিও আসছে কিন্তু খ্রিস্টপূর্ব 3000 সালে। তো এগুলো ছিল প্রথম দিককার যে সংখ্যা পদ্ধতিগুলো, কিন্তু এগুলো দিয়ে বড় বড় সংখ্যা প্রকাশ করা পসিবল হচ্ছিল না। তো এরপরে মানুষ আরও একটু চিন্তা ভাবনা করছে সংখ্যা পদ্ধতি নিয়ে। পরবর্তীতে যখন এটা নিয়ে আর একটু ভালো করে চিন্তা ভাবনা করলো তখন সংখ্যা পদ্ধতিকে তারা কি করছে, দুইটা ক্লাসিফিকেশনে ভাগ করছে। একটা সংখ্যা পদ্ধতিতে ক্লাসিফিকেশনে দুইটা পদ্ধতি ভাগ করার পরে প্রথমটার নাম হয়ে গেছে পজিশনাল, আর একটা হচ্ছে নন পজিশনাল। একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। তো এই পজিশনালটা হচ্ছে, এটাকে আমরা বাংলায় যদি বলি সেটা হবে স্থানিক, আর এটাকে আমরা বলবো অস্থানিক। একটা হচ্ছে স্থানিক আর একটা হচ্ছে অস্থানিক। মানে পজিশনালকে বাংলায় বলবো স্থানিক আর নন পজিশনালকে বাংলায় বলবো আমরা অস্থানিক। তার মানে সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। এই দুটো কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ জ্ঞান আর অনুধাবনের জন্য, যে পজিশনাল কাকে বলে এবং নন পজিশনাল কাকে বলে। তো এই দুইটা সংখ্যা পদ্ধতি কাকে বলে এই সংখ্যাটা আমরা পরে দিব। আগে একটু উদাহরণের সাহায্যে বুঝবো কোনটা পজিশনাল কোনটা নন পজিশনাল। আমরা সচরাচর একটা সংখ্যা লিখলাম, যে সংখ্যাটা আমরা সচরাচর ইউজ করি 357, দেখো 357। তো এখানে এই যে 7 সংখ্যাটা আছে, এই 7 সংখ্যাটার একটা স্থানীয় মান আছে। আমরা সবাই জানি যে এটার একটা স্থানীয় মান আছে, 5 এর একটা স্থানীয় মান আছে, 3 এর একটা স্থানীয় মান আছে। এই 7টা আমরা জানি যে এটা এককের ঘরে আছে, এটা দশকের ঘরে, এটা হচ্ছে শতকের ঘরে। তার মানে এটাকে যদি আমরা বলি যে 7-এর মান কত, এই 7-এর মান কত, তখন আমরা কি করব, আমরা 7-এর মানের সময় আমরা লিখব যে দেখো 7 × 1, তার মানে এটা এককের ঘরে আছে বলে আমরা 1 দিয়ে গুণ করি, তার মানে এই 7-এর মান হচ্ছে 7। কিন্তু যখন আমরা 5-এর মানটা বের করব তখন আমরা এটাকে বলি 5 × 10, কারণ এটা দশকের ঘরে আছে, সো এটার মান হচ্ছে 50। আর যখন আমরা 3-এর মানটা বের করব তখন দেখো 3 × 100, দ্যাট মিনস এটা হচ্ছে কত, এটা হচ্ছে 300। তাহলে দেখো এটা শতকের ঘরে আছে বলে আমরা 100 দিয়ে গুণ করেছি, এটা দশকের ঘরে আছে বলে আমরা 10 দিয়ে গুণ করেছি, এটা 7-এর ঘরে আছে বলে আমরা 1 দিয়ে গুণ, এককের ঘরে আছে বলে আমরা এটা 1 দিয়ে গুণ করেছি। তাহলে এই সংখ্যাগুলোকে যে অঙ্কগুলো ব্যবহৃত হচ্ছে এই যে 3, 5, 7, এগুলাকে যদি আমি একটু চেঞ্জ করি, যদি এই সংখ্যাটাকে আমরা যদি একটু চেঞ্জ করি, আমি যদি 7, 3, 5, দেখো আমি সংখ্যাগুলোকে চেঞ্জ করলাম, যে 3-এর জায়গায় 7কে আনছি, 5-এর জায়গায় আমরা 3কে নিয়ে গেছি, আর 7-এর জায়গায় আমরা 5কে নিয়ে গেছি। তখন এখানে প্রত্যেকটা অঙ্কের আবার কিন্তু মানটা কি হয়ে গেল, আমরা মানটা চেঞ্জ পাচ্ছি। যেমন এই 5 সমান 5 × 1 হবে, যেহেতু এটা এককের ঘরে, আর এটা সমান হবে 3 × 10, দ্যাট মিনস 30। আর এখানে যেটা পাচ্ছি এটা হচ্ছে শতকের ঘরে, সো 7 × 100, দ্যাট মিনস 700। তাহলে দেখা যাচ্ছে আমরা অঙ্কগুলো যখন স্থান বিনিময় করেছি, তখন কিন্তু মানের পরিবর্তন হয়েছে। আবার প্রত্যেকটা অঙ্কের কি পাচ্ছি, স্থানীয় মান পাচ্ছি। দেখো এটা হচ্ছে স্থানীয় মান, এটা এককের ঘরে, এটা যে দশকের ঘরে, এটা হচ্ছে স্থানীয় মান। তাহলে এককের ঘরে, দশকের ঘরে, তারপর হচ্ছে শতকের ঘরে, এগুলোকে বলছি আমরা স্থানীয় মান। আর অঙ্কগুলোর স্থান বিনিময় করলে এই যে 3-এর জায়গায় 5, 5-এর জায়গায় 7, স্থান বিনিময় করলে মানেরও কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তাহলে সেই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলবো
পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতির অঙ্কগুলোর স্থানীয় মান আছে এবং অঙ্কগুলো স্থান বিনিময় করলে মানেরও পরিবর্তন হয়, সেগুলোকে আমরা বলছি পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন হতে পারে, এটা জ্ঞানমূলক কোয়েশ্চেনও আসতে পারে, আবার অনুধাবনমূলক কোয়েশ্চেনও আসতে পারে, আমরা এটা খুব ভালো করে একটু মাথায় রাখবো। তো এটা গেল পজিশনাল। তাহলে নন পজিশনাল সংখ্যা কোনটা? আমি আরেকটা সংখ্যার উদাহরণ দিচ্ছি। দেখো, এটা হচ্ছে একটা হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতির একটা মান, সেখানে এটাকে বলা হচ্ছে 3, মানে এই সংখ্যাটার মান হচ্ছে 3। এখন আমি যদি এটাকে এখানে নিয়ে আসি আর এটাকে যদি এখানে নিয়ে যাই, তাহলে মান কিন্তু 3ই থাকবে, এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে এটাকে বলছি আমরা নন পজিশনাল, যেখানে কোনো স্থানীয় মানও নেই এবং অঙ্কগুলো স্থান বিনিময় করলে মানেরও পরিবর্তন হচ্ছে না। তাহলে সে ধরনের সংখ্যা পদ্ধতিগুলোকে আমরা বলবো নন পজিশনাল। দ্যাট মিন্স এইটা এবং এটা সংজ্ঞায়িত করার জন্য আমরা দুইটা পয়েন্ট ইউজ করতে পারি। একটা পয়েন্ট হচ্ছে স্থানীয় মান, আর আরেকটা পয়েন্ট হচ্ছে স্থান বিনিময়। কিসের স্থান বিনিময়? অঙ্কের স্থান বিনিময়। তাহলে এই দুইটা পয়েন্টের উপরে ভিত্তি করে আমি সংজ্ঞায়িত করতে পারি। আমরা পজিশনাল সংখ্যা এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে সেই দুইটা সংজ্ঞা দিতে গেলে এই দুইটা পয়েন্টের উপরে দিতে পারি। তাহলে কি কি? একটা হচ্ছে স্থানীয় মান আর একটা হচ্ছে স্থান বিনিময়। তাহলে এটা সংজ্ঞাটা কিভাবে দিব? এটার সংজ্ঞাটা হবে যে সংখ্যা পদ্ধতির অঙ্কগুলোর স্থানীয় মান আছে এবং স্থান বিনিময় করলে, মানে অঙ্কগুলোর স্থান বিনিময় করলে মানেরও পরিবর্তন হয়, তাকে আমরা বলবো পজিশনাল। আর নন পজিশনালটা বলবো যে সকল সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো স্থানীয় মানও নেই এবং অঙ্কগুলো স্থান বিনিময় করলে মানেরও পরিবর্তন হয় না, তাকে আমরা বলবো নন পজিশনাল। আমরা সংখ্যা পদ্ধতি দুইটা আছে, সেই দুইটার প্রকারভেদ সম্পর্কে আমরা জেনেছি। এখন এবার ক্লাসিফিকেশন আমরা পড়ব, যে পজিশনাল সংখ্যা পদ্ধতি ক্লাসিফিকেশন। তো সেটা করার আগে আমাকে দুইটা জিনিস সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। অনেক স্টুডেন্ট জানি, আবার অনেক স্টুডেন্ট আমরা জানি না। তো দুটা পয়েন্ট নিয়ে আমাকে একটু কথা বলতে হবে। সেখানে একটা হচ্ছে সংখ্যা, আরটা হচ্ছে অঙ্ক। একটা হচ্ছে সংখ্যা, একটা হচ্ছে অঙ্ক। আমি একটা সংখ্যা লিখলাম, সাপোজ 357। আর অঙ্ক জিনিসটা কি, সংখ্যা জিনিসটা কি সেটা আমি বুঝাচ্ছি। অঙ্ক হচ্ছে যেগুলো দিয়ে, যে প্রতীকগুলো দিয়ে আমরা একটা সংখ্যা গঠন করেছি সেগুলোকে বলা হচ্ছে অঙ্ক। দ্যাট মিন্স এই 3টাকে আমরা বলবো একটা অঙ্ক, বা একটা 5 প্রতীক আছে, এটাকে আমরা একটা বলবো অঙ্ক। এবং একটা 7 আছে, এটাকেও আমরা বলবো কি? অঙ্ক। কিন্তু এই পুরাটাকে, এই যে 357 পুরাটাকে আমরা বলবো একটা কি? সংখ্যা। ঠিক আছে? তো কম্পিউটারের মধ্যে সবচেয়ে ছোট জিনিসটাকে আমরা বলি যে বিট। কেমন? সবচেয়ে ছোট যে জিনিসটা থাকে সেটাকে আমরা বলি বিট। বিট বলতে দুইটা প্রতীককে ইউজ করা হয়, একটা হচ্ছে 0 এবং একটা হচ্ছে 1। এই দুইটাকে বলি যে আমরা বিট। কেমন? এরকম আমি যখন 8টা বিট নিব, এটাকে বলা হয় 1 বাইট। আমরা এটা একটু খেয়াল রাখবো যে বিট হচ্ছে 0 এবং 1, এটাকেও একটা বিট বলা হয়, এটাকেও একটা বিট বলা হয়। এরকম যখন আমরা 8টা বিট নিব, 8টা বিট নিলে সেটাকে বলা হয় 1 বাইট। আর সেই 1 বাইট সমান আমরা আবার আরেকটা কথা বলতে পারি, ওটাকে বলা হয় 1 ক্যারেক্টার। তো এটা একটু খেয়াল রাখতে হবে। আমরা কম্পিউটারে যখন কাজ করি, কম্পিউটারের যে কোনো বর্ণ সংখ্যা চিহ্নকে সে কী করে? এরকম 8টা বিটে রূপান্তর করে। 8টা বিট মানে হচ্ছে 1 বাইট, এবং এটাকে আমরা আবার বলতে পারি 1 ক্যারেক্টার। তো আরেকটা হিসাব আছে, এই যে এখানে 8টা বিট, 4টা বিট নিয়ে কিন্তু আরেকটা নামকরণ করা হয়েছে, সেটার নাম হচ্ছে 1 নিবল। মানে 8 বিটে 1 বাইট হয়, কিন্তু 4 বিটে 1 নিবল হয়। এই ইনফরমেশনটা একটু মাথায় রাখতে হবে। এগুলো অনেক সময় এমসিকিউতে আসে, একটু আউট টপিক্স, তারপরে এটা একটু মাথায় রাখতে হবে জ্ঞানমূলক আর অনুধাবনমূলক কোয়েশ্চেনের জন্য, আর এগুলো হচ্ছে এমসিকিউর জন্য। তো আমরা সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্পর্কে একটু হালকা পাতলা জানলাম। দেন হচ্ছে আমরা পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সংক্ষেপে জানলাম। দেন আমরা সংখ্যা, অঙ্ক এবং বিট এবং বাইট নিয়ে আলোচনা করলাম। তো আজকের টপিক্সটা এতটুকুই আমরা শেষ করছি। আগামী ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির যে পজিশনাল সংখ্যা পদ্ধতির যে প্রকারভেদগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।